সিঁড়ির মতো কিন্তু আমরা একটার পর একটা ধাপ অতিক্রম করতে 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 একদম গেমের শেষ লেভেলে চলে আসছি। আচ্ছা, এই শেষ লেভেলে আমরা যে যত অপটিমাইজড ভাবে নিজেদেরকে কন্ট্রোল করতে পারবো, তার পারফরমেন্স কিন্তু তত বেশি হবে। তুমি অনেক মেধাবী, তুমি অনেক ভালো, তোমার বেসিক অনেক ভালো, অথবা তুমি অনেক খারাপ, পড়াশোনা ভাবে হয় নাই বা কম হয়েছে, এই সব কিছুর কিন্তু ওলটপালট এখানে হতে পারে। তার মানে কি? তার মানে এই লাস্ট লেভেলে দেখতে হবে যে কে কিভাবে নিজেকে ব্যালেন্স করে। এবং এই লাস্ট লেভেলে আমাদের নতুন একটা টার্মের সঙ্গে পরিচিত হয়, সেটা কি? মডেল টেস্ট। দ্য টার্ম মডেল টেস্ট। এখন প্রশ্ন হচ্ছে, এই যে মডেল টেস্টটা না পুরা মানে জীবনে তুমি যত মডেল টেস্ট দিচ্ছ সব থেকে আলাদা। এখন প্রশ্ন আসতে পারে কেন? কারণ এই ধরনের 8টা সাবজেক্ট মিলায় মডেল টেস্ট তুমি কিন্তু জীবনে কোনোদিন দাওনি। চিন্তা করে দেখো তো, তুমি এইচএসসি পরীক্ষার ক্ষেত্রে বা তুমি যে কোনো টিচারের কাছে যখন পড়ছো, এইরকম 8টা সাবজেক্ট মিলে কি মডেল টেস্ট দিছো? এতগুলো সাবজেক্ট মিলে কি মডেল টেস্ট দিছো? না। বা এরকম কি মানে বইয়ের প্রত্যেকটা লাইন বা ইম্পর্টেন্ট জিনিসগুলো অনেক কিছু দেখতে হচ্ছে, অনেকগুলো সাবজেক্ট একসাথে মিলে মডেল টেস্ট হচ্ছে, এরকম কোনো সিচুয়েশনে তুমি পড়ছো? না। সো এই মডেল টেস্টের সময় এসে বাচ্চারা আগের যা জিনিসপাতি করার সব কিন্তু এখানে অনেক ক্ষেত্রে ভুলায় ফেলে, সব কিন্তু উল্টাপাল্টা করে ফেলে। সো এই ভিডিওতে আমরা কথা বলবো একদম প্রপার এবং অ্যাকচুয়ালি সাইন্টিফিক ওয়েতে আমরা কিভাবে নিজেদের বেস্ট আউটপুটটা মডেল টেস্টের সময় দিতে পারি এবং আমাদের যে বেস্ট আউটপুটটা সেটা এক্সাম হলে আনতে পারি। তো চলো আমরা ভিডিওটা শুরু করে ফেলি। প্রথম কথা হচ্ছে, মেডিকেল ভর্তি পরীক্ষার ক্ষেত্রে মডেল টেস্ট যখন হয় তখন কিন্তু টোটাল 8টা সাবজেক্ট থাকে। তোমরা জানো, ফিজিক্সের 2টা পেপার, কেমিস্ট্রির 2টা, বায়োলজির 2টা, জিকে এবং ইংলিশ, রাইট? তাহলে এখানে আমাকে দেখতে হবে যে আমার কিন্তু কোনো অংশেই কোনোটা কম না, এটা বুঝতে হবে। আরেকটা জিনিস একটু বলি, যেটা অনেকেই মিস করো, সেটা হচ্ছে এটা কিন্তু একজন একজনের সাথে কানেক্টেড। মানেটা কি? মানে হচ্ছে, ধরো তুমি কথার কথা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি অনেক ভালো করে পড়লা, জিকে ইংরেজি পড়লা না, তাহলে কিন্তু তুমি 75 নম্বরের পরীক্ষা দেবা। আবার ধরো তুমি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পড়লা, বা ফিজিক্স কেমিস্ট্রি পড়লা, বায়োলজি পড়লা না, আবার তুমি ধরো জিকে ইংরেজি পড়লা, তুমি কিন্তু আসলে 70 নম্বরের পরীক্ষা দিচ্ছ। মানে তোমাকে 100-র মধ্যে পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে মাথায় রাখতে হবে একটা লিঙ্ক বা একটা লিঙ্কেজ কিন্তু রাখতে হবে এখানে, প্রথম কথা। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে খুব জরুরি, যেটা আমরা ভুল করি, সেটা হচ্ছে একসাথে হজম করার মানসিকতা। মানে তুমি কিন্তু এতদিন ভাই শুধু ফিজিক্স খাচ্ছিলা, ফিজিক্সই, যে চুপচাপ এইচএসসি পরীক্ষার আগে ফিজিক্স পড়ে পরীক্ষা দিচ্ছ এইচএসসি, বা তুমি শুধু কেমিস্ট্রি পড়ছো কেমিস্ট্রি, তুমি শুধু বায়োলজি পড়ছো বায়োলজি। ওয়েট, এবার কিন্তু গেমটা একটু উল্টে গেছে। গেমটা কি? গেমটা হচ্ছে একসাথে ফিজিক্সও গিলবা, সেম প্রসিডিউরে কেমিস্ট্রিও গিলতে হবে, সেম ভাবে বায়োলজি গিলতে হবে। এখন দেখার বিষয় আমরা কিভাবে এটাকে গলদকরণ করব। আসো, প্রথম কথা হচ্ছে, মডেল টেস্টের ক্ষেত্রে আমাদেরকে মাথায় রাখতে হবে আমাদের রিভিশনটা যেন স্মুথ হয়। তবে রিভিশনের ক্ষেত্রে কিছু জিনিসপাতি বাচ্চারা ভুল করে। যেমন অনেকে ভাবে, আচ্ছা ঠিক আছে, আমি তো বায়োলজি একটা চ্যাপ্টার একদিন করে পড়ছি, তাহলে একটা কাজ করি, আমি মডেল টেস্টের সময় এই একটা চ্যাপ্টার একদিন করে নিই, তাহলে দেখা যাচ্ছে 12টা চ্যাপ্টারের জন্য বোটানি, 12টা চ্যাপ্টারের জন্য 12 দিন। ওমা, এতদিন তো সময় নেই। আচ্ছা, আবার জুওলজির জন্য 12টা চ্যাপ্টার জন্য 12 দিন নিই। ওমা, এতদিন তো সময়ই নেই। আচ্ছা, 12টা না 6টা করে নিই, তাও তো সময় নেই। তার মানে এখানে তোমাকে আসলে বুঝতে হবে যে তুমি যদি টাইম ম্যানেজমেন্ট না করে আগাও, বা তুমি যদি প্রপার, ওই যে বলে না যে সবার বেতন সবার মাঝে ঠিকভাবে যদি বন্টন না করে দাও, বা দেখবা হাইড্রার মধ্যে তোমরা একটা কথা বলছো, শ্রম বন্টন না করো, তাহলে কিন্তু তুমি বেস্ট আউটপুটটা পাবা না এখানে। বুঝতে পেরেছো? আচ্ছা, তোমাকে এখানে পিএইচডি হওয়ার দরকার নেই, তোমাকে এখানে এক্সপার্ট হওয়ার দরকার নেই, তোমাকে এখানে ব্যালেন্স করা শিখতে হবে। তো আমাদের যে সাবজেক্টগুলো আছে এখানে, আমাদের আছে ফিজিক্স, আমাদের আছে কেমিস্ট্রি, আমাদের আছে বায়োলজি, রাইট? আচ্ছা, এবং আমাদের আছে কি বলতো, জিকে। তুমি দেখবা তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের জন্য একদম রিয়েল ভাবে, একদম অ্যানালাইসিস সহ, মানে কোনো ফালতু ফালতু মোটিভেশন না, একদম দাগানো লাইন কতক্ষণ পড়বা, অনুশীলনের প্রশ্ন কতক্ষণ পড়বা, কোয়েশ্চেন ব্যাংক কতক্ষণ পড়বা, এটা একটা ডিটেইল ভিডিও আমি দিয়ে দিছি। দিছি না? হ্যাঁ। অনেকেই, আমি যখন ভিডিও দিছিলাম অনেকে বলছে এটা ইম্পসিবল, এটা সম্ভব না। বাট ভাই, দিন শেষ হতে চলে আসছে না, একদম আমরা ফাইনাল লেভেলে চলে আসছি। এখন বলো তো, এখন তুমি কি করবা? তুমি যদি এখন 15 দিন ধরে ফিজিক্স পড়ো, তুমি শেষ করতে পারবা? তুমি যদি কেমিস্ট্রি 12 দিন ধরে পড়ো, 10 দিন ধরে পড়ো, শেষ করতে পারবা? ভাই, অ্যাকসেপ্ট দ্য রিয়েলিটি। আচ্ছা, তো তুমি দেখবা ফিজিক্সের ক্ষেত্রে আমরা একটা টাইম প্ল্যান করে দিয়েছি, রিভিশন প্ল্যান। তোমরা যারা এখন ভিডিওটা দেখো নাই, তোমরা ভিডিওটা দেখে নিবা, চ্যানেলের মধ্যে পাবা, অথবা কমেন্টে দিয়ে দিবনি বা ডিসক্রিপশনে পেয়ে যাবা। কেমিস্ট্রির মধ্যেও দেখো সেম কথা। আমরা কিন্তু মূল বই কখন কত সময় নিয়ে পড়বা, মূল বই প্রত্যেকটা অধ্যায় কত সময় নিয়ে পড়বা, অনুশীলনী প্রশ্ন কত সময় নিয়ে পড়বা, আর কোশ্চেন ব্যাংক কত সময় নিয়ে পড়বা। তুমি একটা কথা কি জানো, তুমি যদি এগুলোর জন্য সময় না ভাগ করো, তাহলে না তুমি এগুলা কিছু সেকশন ধরতেই পারবে না, টাচ করতেই পারবে না। এটাই হচ্ছে গেম।
অনেকে আমাকে একটা কথা বলে, ভাই আপনি তো সময়টা ভাগ করে দিলেন, আমিও সময়টা মেনটেন করার চেষ্টা করতেছি, বাট ফ্যাক্ট হচ্ছে ভাই সবগুলা তো হইতেছে না। আচ্ছা একবার চিন্তা করছো যদি সময় অনুযায়ী না করতা তাইলে কি হইতো? তুমি নিজে চিন্তা করে দেখো তো, তুমি যদি সময় মোতাবেক না আগাইতা তাহলে তুমি কত দূরে থাকতা, এবং সময় দেওয়ার কারণে তুমি কত কাছে চলে আসছো। এটা হচ্ছে প্ল্যানের একটা বড় উপকারিতা। আমরা যখন প্ল্যান করি তার মানে এইটা না যে প্ল্যান পুরোপুরি সাকসেসফুল হইতে হবে। আমাদের মানে হচ্ছে আমরা যখন প্ল্যান করব, আমরা প্রায় প্ল্যান অনুযায়ী আগাবো, প্ল্যান 80% কমপ্লিট হলো আমাদের লাভ। কারণ প্ল্যান ছাড়া, ওই যে লক্ষ্য ছাড়া বা একটা সঠিক গাইডলাইন ছাড়া আমরা কিন্তু তার 10% অ্যাচিভ করতে পারবো না, রাইট? তো আমরা দেখবো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি রিভিশন প্ল্যান গুলো আমরা দিয়ে দিচ্ছি ওখানে, রাইট? আবার দেখবা জিকে এরও কিন্তু একটা রিভিশন প্ল্যান দেওয়া হয়েছে। এখন আসো, এই যে আমরা রিভিশন প্ল্যানগুলো দিচ্ছি তোমাকে, এগুলো তুমি কিভাবে মল টেস্টের মধ্যে ইন্টিগ্রেট করবা। তো আমরা যদি তোমাদেরকে আবারও ওই জাস্ট প্ল্যানগুলোর একটা টাইমটা শুধু তোমাদেরকে দেখাই, তুমি দেখো আমরা ফিজিক্সের জন্য মোটামুটি 9 ঘন্টা দিছিলাম। ফিজিক্স ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট তুমি একদম দিনের শুরু থেকে বিসমিল্লাহির রহমানির রহিম বলে পড়া শুরু করবা, এবং তোমার মোটামুটি ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট শেষ করতে 9 ঘন্টা লাগবে। কারণ তুমি বলতে পারো 10 ঘন্টা লাগে, আরেকজন বলতে পারে 12 ঘন্টা লাগে, লাগুক, সমস্যা নেই তো, কিন্তু এটা লিমিটে থাকবে। এবং তুমি দেখবা 9 ঘন্টা আমরা কিভাবে ইউজ করছি ওটা আমি কিন্তু প্রপার ব্রেকডাউন দিছি। আমি মানে এমনি মোটিভেশন না, আমি তোমাকে এমনি ভুয়া কথাবার্তা বলতেছি না। আচ্ছা, তারপরে কি কেমিস্ট্রির ক্ষেত্রেও সেম কথা, তুমি দেখবে 10 ঘন্টার মধ্যে আমরা কেমিস্ট্রি শেষ করার একটা প্রপার স্টেপ দেখি যে কিভাবে কিভাবে করবা, কোনটা পড়বা না, বাদ দিবা, রাইট? আচ্ছা, এবং তুমি দেখো বায়োলজির ক্ষেত্রেও কিন্তু সেম কথা। এবং তুমি দেখো জিকে এর ক্ষেত্রে কিন্তু আমরা একটা কথা কাজ করছি, সেটা হচ্ছে জিকে কিন্তু আমরা 1 দিনে 2 দিনে 3 দিনে শেষ করতে দেইনি, আমরা বলছি 4 দিনে করবা। তাহলে এখন আসো মডেল টেস্টের ক্ষেত্রে আমরা এই পুরো জিনিসটাকে একসাথে মিক্স করব কিভাবে। মাথায় রাখতে হবে আমরা কিন্তু কোনোভাবেই এই জিনিসগুলোকে আলাদা ভাবতে পারবো না। কেন? আমি তোমাকে বলি, তুমি যদি এখন বায়োলজি 10 দিন ধরে রিভিশন দাও, মজার বিষয় কি জানো, তুমি যখন যেদিন কেমিস্ট্রি শুরু করবা, কেমিস্ট্রি রিভিশন দেওয়ার পর দেখবো বায়োলজি আর ভুলে গেছো। আবার তুমি ধরো অনেকদিন ধরে কেমিস্ট্রি রিভিশন দিলা, কেমিস্ট্রি রিভিশন দিয়ে ফিজিক্স রিভিশন দিবা, দিয়ে দেখবা আবার বায়োলজিতে এসে দেখবা আবার বায়োলজি ভুলে গেছো বা ফিজিক্স ভুলে গেছো। মানে তুমি এই ডিউরেশন গ্যাপটা যত বাড়াবা তুমি পিছনেরটা ভুলে যাবা, নর্মাল ইনফরমেশন প্রেশার। তো কি করতে হবে আসলে, যেটা করতে হবে সেটা হচ্ছে এগুলোকে একটা লুপের মতো ঘোরাতে হবে। লুপের মতো কিভাবে ঘোরাতে হবে, আমরা করব কি, আমরা যে কোনো ভাবে, আমরা যে কোনো, আজকে আমি সকালবেলা মডেল টেস্টের জন্য প্রিপারেশন শুরু করলাম, আমার কাজ হবে বিসমিল্লাহির রহমানির রহিম বলে সকালবেলা একদম বসে, আগেই সকালবেলা কি করা বলো, প্রত্যেকটা দিন আমি তোমাকে একদম ভেঙে ভেঙে বলতেছি, ঠিক আছে? আচ্ছা, সকালবেলা ঘুম থেকে উঠবা, ওঠার পর নামাজ কালাম শেষ করবা, তারপর তুমি কি করবা, সকালবেলা জিকে নিয়ে বসবা। জিকে ইংরেজি তুমি দেখবা আমি 4টা দিনের প্ল্যান দিছি, রাইট? জিকে কিন্তু দিনের 4টা অংশে পড়বা, মানে 24 ঘন্টার মধ্যে 4টা অংশে পড়বা। সকালবেলা পড়বা, তুমি হচ্ছে দুপুরবেলা পড়বা, তুমি হচ্ছে বিকালবেলা বা সন্ধ্যাবেলা পড়বা, আর রাত্রেবেলা পড়বা। কতক্ষণ? 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা মতো সময় নিয়ে পড়বা। এখন তোমার মনে আবার প্রশ্ন আসতে পারে, পুরাটা তো হবে না ভাই, পুরাটা জীবনও হবে না, সবাই জানি। এখন আমরা জাস্ট কানেক্টেড থাকতেছি, যেগুলো আমরা পড়ছি এগুলো ভুলবো না, দ্যাটস দ্য টার্গেট, রাইট? আচ্ছা, এটা গেল প্রথম কথা। তুমি দেখবা এইভাবে তুমি যদি প্রত্যেকটা দিন মানে 4 দিন তুমি যদি আগাও, ধর ডে 1, তারপর ডে 2, তারপর ডে 3 এবং ডে 4, এর মধ্যে তোমার জিকে এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আমি কি বোঝাতে পারছি? ওকে ভাই, জিকে তো বুঝলাম, সকালবেলা ঘুম থেকে উঠলাম, আপনার ঠিক আছে, কথা মতো আমি পড়লাম। আচ্ছা, এরপর কাজ কি হবে জানো, সকালবেলা তুমি 1.5 ঘন্টা জিকে ধরো পড়ে নিলাম, পড়ার পর তোমার কাজ হবে কি, যে কোনো একটা মেইন সাবজেক্ট ধরা। সে তুমি ধরতে পারো ধরো বায়োলজি, কি ধরলাম, বায়োলজি। এখন বায়োলজির জন্য আমাদের টাইম স্লট কতক্ষণ আছে দেখো তো, আমাদের বায়োলজির জন্য কিন্তু আমাদের অ্যারেঞ্জ করা আছে প্রায় 15 ঘন্টার মতো। ঠিক আছে, আমার 15-16 ঘন্টা লাগবে ভাই, বা 15 ঘন্টা লাগবে। তুমি সারা দিন ধরে বায়োলজি পড়তেছো, তুমি একদম টাইম ভাগ করে, কিন্তু ওই এলোপাথারি না, ভুগিচুগি না, আমি আবারও বলতেছি, তুমি যদি টাইম বাজেট করে না আগাও তুমি ধরা খাবা। তুমি দেখবা কোষ অধ্যায় পড়তে পড়তে তোমার সারাদিন চলে গেছে, তুমি শেষ করতে পারো নাই। অথচ তুমি তুমি মেডিকেল ভর্তি পরীক্ষায় যায় কিন্তু এটার মাসুল দিতে হবে, তুমি টাইম ধরে আগাবা। আমি প্রত্যেকটা অধ্যায়ের জন্য টাইম কতক্ষণ, অনুশীলনের জন্য টাইম কতক্ষণ, কোশ্চেন ব্যাংকের জন্য টাইম কতক্ষণ, এগুলো বারবার দিয়ে দিচ্ছ। আচ্ছা, তো তুমি বায়োলজিটা পড়লা, তুমি ধরো বায়োলজি পড়তে পড়তে তোমার সারাদিন চলে গেছে, রাত চলে গেছে, একদম শেষ, কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। ডে 2 তে যাবা, যে তুমি কি করবা, তার সাথে তুমি ফিজিক্সটা ধরবা। কথা বুঝতে পেরেছো? তুমি দেখবা ফিজিক্স তুমি যদি সকাল থেকে শুরু করো, মোটামুটি ফিজিক্সের জন্য 9 ঘন্টা আছে, রাইট? তুমি যদি সকাল থেকে শুরু করো, মোটামুটি বিকালের মধ্যে দেখবা ফিজিক্স একটা লাইনে চলে আসছে, রাইট? হ্যাঁ, তারপর তাহলে দেখো বায়োলজি এবং ফিজিক্স কিন্তু হয়ে গেল। কথা বুঝতে পেরেছো? তারপর তুমি কি করবা, তারপর তুমি তার সাথে দিবা হচ্ছে কি বলতো, কেমিস্ট্রি। তার মানে তুমি ওই দিন ধরো বিকালের মধ্যে শেষ হয়ে গেল, ওই দিন বিকাল থেকে ধরো আবার কেমিস্ট্রিটা শুরু করলা, কেমিস্ট্রিটা দেখবা রাতের মধ্যে বা তারপর দিন সকাল সকাল পর্যন্ত আমার শেষ হয়ে যাবে, রাইট? এই যে দেখো তুমি কিন্তু একটা সুন্দর মিল খুঁজে পেলা। তার মানে তুমি ফার্স্টে বায়োলজিটা ধরলা, তার সাথে ফিজিক্সটা ধরলা, তোমার প্রথম দিন কিন্তু বায়োলজি হয়েছে, এখন তুমি ভাববা যে ভাই মডেল টেস্ট দিব, ফিজিক্স তো কিছু পারবো না। ভাই প্রত্যেকটা দিন প্রত্যেকটার প্রতি লোভ করলে তো হবে না, তো তুমি তো শেষই করতে পারবা না।
একদিনে তুমি যদি সব সাবজেক্ট টাচ করতে যাও, এটা টেকনিক্যালি ইম্পসিবল, রাইট? তোমাকে বায়োলজি প্রথম দিন ধরতে হবে, তারপর তুমি কি করবা, ওই দিন ধরো পুরোটা শেষ হইলো, তোমার শেষ হয়নি, এখন কি করবা, কোনো সমস্যা নেই। বা ধরো আজকে সকাল শুরু করলা, কালকে সকাল 9টার দিকে শেষ হয়েছে, ঠিক আছে, ভেরি গুড, বা 10টার দিকে শেষ হয়েছে, তারপরেই ফিজিক্স ধরবা। তুমি কিন্তু একটা কথা মাথায় রাখিও, তুমি রেল লাইন থেকে সরবা না। রেল লাইন মানে কি, তুমি টাইম থেকে সরবা না। টাইম একটু বেশি লাগতে পারে, বাট তুমি যখন আবার ফিজিক্স শুরু করবা, আবার টাইমে ধরবা। ধরো ফিজিক্সের বায়োলজি কোনো একটা চ্যাপ্টার বেশি লাগুক, আমি আবার টাইমে ফিরে আসছি। কথা বুঝে গেছে? মানে তুমি যতবার টাইম থেকে ছিটকা যাবা, তুমি ততবার টাইমের কাছে আবার ঘুরে আসবা। টাইম থেকে কিন্তু ছিটকাবা, এটা কনফার্ম, এটা লিখে রাখতে পারো যে টাইম থেকে আমি ছিটকাবো। তো তুমি কি করবা, বায়োলজি পড়বা এবং তার সাথে ফিজিক্সটা দেখবা, এবং বায়োলজি ফিজিক্স শেষ হওয়ার পর আমি কি করবো বলো তো, ওই দিন সেকেন্ড দিনই তুমি কি করবো, বিকাল থেকে শুরু করে মোটামুটি পরের দিন সকাল পর্যন্ত কেমিস্ট্রিটা দেখবা। এই হয়ে গেল একটা সাইকেল। এই সাইকেল অনুযায়ী তুমি ঘুরতে থাকবা। তো দেখবা প্রথম দিন তোমার বায়োলজি ফিজিক্স প্রথম 1-2 দিনের মধ্যে হয়ে যাবে, তারপর দিন ফিজিক্স এবং কেমিস্ট্রি হবে, তারপর আবার এই সেম সাইকেলে তুমি ঘুরতে থাকবা। আর 4 দিন একটা সাইকেলে তোমার জিকে এটা কমপ্লিট হচ্ছে, ঠিক আছে? আরেক, তাহলে এগুলো বুঝতে পেরেছো? আমরা মডেল টেস্টের সময় এইভাবে আঁকবো। তাহলে কি হবে, তুমি একটা জিনিস খুব ঠান্ডা মাথায় খেয়াল করো, দেখো তুমি কিন্তু তোমার কাছ থেকে কিন্তু কোনো সাবজেক্ট দূরে সরতে পারতেছে না। দূরে সরতে পারতেছে না মানে বুঝছো? তুমি দেখো ডে 1-এ তুমি বায়োলজি পড়ছো, ডে 2-তে তুমি ফিজিক্স পড়ছো, ডে 3-তে কেমিস্ট্রি পড়ছো, ডে 4-এ যে আবার বায়োলজি পড়ো, মানে খুব বেশি দূর কিন্তু যাচ্ছে না। আবার বায়োলজি চলে আসছে, আবার ফিজিক্স চলে আসছে। তুমি এটা ঘুরে দিতে পারো, তোমার মতো করে করতে পারো। তুমি ফার্স্টে কেমিস্ট্রি পড়তে পারো, কোনো সমস্যা নেই। কথা বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের কি বলতো রিভিশন প্ল্যানটা। খুব ভালো করে চিন্তা করে ইমপ্লিমেন্টেশন করবা। শোনো, আমি যে কথাটা বলতেছি, আমি যে ঠিক বা আমারটাই যে একদম পারফেক্ট এরকম না, বাট তুমি চিন্তা করবা যে আমার এফিসিয়েন্সি কোনটাতে বাড়তেছে। তুমি হয়তো তোমার মতো করে কাস্টমাইজ করতে পারো, চেঞ্জ করতে পারো, আর আপডেট করতে পারো, যেটাই করো। আরেকটা কথা বলে দিই, গিনিপিগের মতো টেস্ট করবা না। আজকে বায়োলজি বললাম, ও 2টা অধ্যায় হলো জানি না কি ভাগ, ঠিক আছে, 3টা অধ্যায় হলো বুঝতেছি না কি করবো, এরকম করবা না কখনো, ঠিক আছে? একটা গোছানো ওয়েতে আঁকাবা, যেটা প্রুফড এবং এটাই করবো শেষ, এর উপর আর কোনো কথা হবে না। বুঝতে পেরেছো? আচ্ছা, এবং আরেকটা কথা বলি যে এই মডেল টেস্ট গুলো দেওয়ার সময়, সব সময় মডেল টেস্ট তো কোচিং এ দিবা তোমরা বা বাড়িতে দিবা, ভাই প্লিজ এটাকে ট্রেনিং হিসেবে চিন্তা করবা। এটা ফাইনাল না, আমি আবারও বলতেছি, দিস ইজ নট দ্য ফাইনাল, এটা ফাইনাল রেজাল্ট না। এটাকে ট্রেনিং হিসেবে চিন্তা করো, এটাকে ট্রেনিং হিসেবে চিন্তা করো, এটাকে ট্রেনিং হিসেবে চিন্তা করো। এটা ট্রেনিং, এটা ট্রেনিং, প্র্যাকটিস করতেছো, তুমি প্র্যাকটিস করতেছো। তুমি জীবনে 8টা বই মিলে পরীক্ষা দিছো না, তো তোমার জীবনে 8টা মিলে পরীক্ষা দিলে ভাই কিডনি এমনি কাঁপে উঠবে, এটা নর্মাল কথা। তো এটা তো তোমার খারাপ হওয়ার চান্স বেশি, মানে ভালো হওয়ার চান্স, যদি ভাই ভালো হয় তাহলে সমস্যা আছে, হুট করে ভালো হইলে কেন, খারাপ হওয়ার চান্সই বেশি। মানে প্রথম 3-4-5টা মডেল টেস্ট খারাপ হবে, তুমি আসলে তোমার ভাই বুঝতেছো কথাটা? কারণ দেখো তুমি কিন্তু পুরো সাবজেক্টগুলো একসাথে পড়তে পারতেছো না। বায়োলজি পড়ছো, ফিজিক্স পড়ছো, ডে 2 ডে 3 দিন তোমার একটা ম্যাক্সিমাম কিন্তু পারফরমেন্স দেখানো উচিত, কারণ তুমি তো শেষ করে ফেলছো। কথা বুঝো নাই? হ্যাঁ। তো তুমি এইটা নিয়ে একদম চিন্তাই করবে না, তুমি করবে কি, এগুলোকে ট্রেনিং সেশন হিসেবে নেবা। তুমি কখনো এগুলাকে নেগেটিভলি নি, মানে আমি তো নাম্বার কম পাইলাম, আরেকজন তো 98.75 পাইছে, বাপরে বাপ, ও তো চান্স পেয়ে বসে আছে, আমি পাইলাম না, এগুলো ভাববাই না। আমার ক্ষেত্রেও কিন্তু সেম হইতো, আমি কিন্তু কম পাইতাম, আমি এগুলো গুনিও নেই, ঠিক আছে, গুনিও নেই, এগুলো গুনারও টাইম নেই, গুনবে কে? আচ্ছা গেল। 2 নম্বর কথা কি, ফোকাস অন ইমপ্রুভমেন্ট। তুমি সব সময় মডেল টেস্ট দেওয়ার সময় প্রত্যেকটা সেকেন্ডে তোমার টার্গেট থাকবে, আমি নিজেকে কিভাবে ইমপ্রুভ করবো। যে কোনো চ্যাপ্টার পড়বো, যে কোনো চ্যাপ্টার পড়বো, নর্মালি আবৃত্তি বিজে পড়তেছি, কোষ বিভাজন পড়তেছি, কোষ রসায়ন পড়তেছি, আমি এই টপিকটা থেকে আমাকে নিজেকে কিভাবে ইমপ্রুভ করতে পারি। সেলফ অ্যাসেসমেন্ট বুঝো? তুমি একটা চ্যাপ্টার পড়লা বা একটা প্যারা বললা, তুমি তো পড়ছো আগে, এখন যারা হচ্ছে ফাঁকিবাজ, জীবনে পড়ে নেই, তাদের জন্য ভিডিওটা আসলে না। ওরা এসে বলবে কি কি বলে এগুলা, কিছু বুঝি না, তাদের জন্য এগুলো তেলেগু, ফার্সি, উর্দু, মারাঠি লাগবে, কি বলতেছে এগুলা। ভাই তুমি 1-2 প্রোটিন টপিকসটা তুমি আগে পড়ছো, প্রোটিনের কাজ পড়ছো, প্রোটিনের বৈশিষ্ট্য পড়ছো, প্রোটিনের এক্সাম্পল পড়ছো, তুমি চিন্তা করবা যে প্রোটিনের কোন জায়গাটা আমার আগে একটু প্যাচ লাগতো, বাট ইয়েস আই হ্যাভ ম্যানেজড ইট, আমি এটা মোটামুটি এখন লাইনে আনতে পারছি। এটাকে বলে ইমপ্রুভমেন্ট, এটাকে বলে সেলফ অ্যাসেসমেন্ট, নিজে নিজে চিন্তা করতেছো। আচ্ছা, সো এটা তুমি প্রত্যেকটা টপিক পড়ার ক্ষেত্রে এটা করবা। এটা করলে কি হবে, তোমার নিজের মধ্যে নিজের একটা কনফিডেন্স বুস্ট হবে, আমি আগে এটা পারতাম না, এখন তো পারি। আচ্ছা, নাম্বার 1, তাহলে ইমপ্রুভমেন্ট করবে। তবে একটা কথা আছে, তোমাকে রিয়েলিটিটা মানতে হবে যে আমি পুরা বইটা একদম লাইন বাই লাইন পড়ে এখন শেষ করতে পারবো না। তুমি যদি তুমি তো বুঝতেছো, রাইট? এটুকু বুঝতেছো না? তো তুমি এখন বলতে পারো আমি যদি পুরো বইটা না পড়তে পারি তাহলে আমি ভোর পরীক্ষা হলে যে পারবো না, না এরকম হবে না। তুমি যদি আগে পড়াশোনা করে থাকো, তুমি অবশ্যই পরীক্ষা হলে যে পারবা ইনশাআল্লাহ, রাইট? তো তুমি এটা নিয়ে ভয় পেও না। ইভেন যদি তোমার মনে হয় পড়তে পড়তে আর এই টপিকটা তো একদম মনে পড়তেছে না, একটু দেখে নিলা, তো সে কিছু নাই। বাট তুমি এখন করবা কি, ইম্পর্টেন্ট দাগানো লাইনগুলো যেগুলা, বৈশিষ্ট্যগুলো যেগুলা বা যেগুলো প্যাচ লাগে, ওইগুলোর দিকে বেশি নজর দিবা। ইম্পর্টেন্ট কিন্তু প্যাচ লাগে, আনইম্পর্টেন্ট কিন্তু প্যাচ লাগে অনেক কিছু আছে, এগুলো দরকার নেই, রাইট? আবার ধরো একটা টপিক তুমি খুব ভালো পারো, দেখলেই তুমি বুঝো এটা বেটা, এটা কোনো ব্যাপার, ছড়াও, মানে একটু দেখে কম সময় দিলা। আবার ধরো একটা তোমার একটু টপিক একটু প্যাচ লাগে, ওটা একটু বেশি সময় দিলা। দিস ইজ দ্য থিং, রাইট? আচ্ছা, তাহলে আমরা কি করবো, সবসময় ইমপ্রুভমেন্টের দিকে, নেভার
ফোকাস অন নেগেটিভ থিংস। নো, 60 নাম্বার আসছে মডেল টেস্টে, 55 আসছে, আসুক না, কত কম আসতে পারে আসুক। হ্যাঁ, তুমি যদি পড়াশোনা না করে করো তাহলে ভাই সমস্যা। পড়াশোনা করলে এরকম হবে না, আমার এই অভিজ্ঞতা বলে এরকম হবে না। কত কত কমবে? 55, 60 এরকম কমবে না। 40 পায় না কেউ পড়াশোনা করে কোনোদিন, 30 পায় না কেউ, না ভাই, এটা তো আমি এটা মানতে পারবো না। ঠিক আছে, হ্যাঁ, প্রথম দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিনের দিন ও ঠিক একদম দাঁড়ায় যাবে, ও ঠিক পারবে, বলবে যে না ভাই আমি পারি এখন, রাইট? আচ্ছা, তারপরে কি? ফোকাস অন টাইম ওয়েস্টেজ। তুমি কিন্তু অলরেডি ফাইনাল লেভেলে খেলতেছো এখন, রাইট? তোমাকে চিন্তা করতে হবে দিনের কোন জায়গায়, কোন পর্যায়ে, কোন সেকেন্ডে, কোন সেগমেন্টে যে তোমার কি হচ্ছে, সময় নষ্ট হচ্ছে। কথা বোঝো নাই? সময় নষ্ট হচ্ছে, এটা খুব ইম্পর্টেন্ট, খুবই জরুরি। ভালো করে শোনো, আবারও শোনো, কান দিয়ে শোনো। তোমার কোথায় সময় নষ্ট হচ্ছে, যেখানে সময় নষ্ট হচ্ছে এটাকে লেখো খাতায়, চিন্তা করো কোথায় সময় নষ্ট হচ্ছে, ওটা খুঁজে বের করো এবং ওইটা জীবন থেকে বাদ দাও। ধর এমন হতে পারে তোমার ফোনটা রাখার কারণে তোমার সময় নষ্ট হচ্ছে কাছে, ফোনটা ফেঁকো, আম্মা আব্বুর কাছে দিয়ে দাও, ডয়ারের মধ্যে তালা মেরে রেখে দাও। ফোন কিন্তু তুমি জীবনে অনেক কিনতে পারবা, অনেক ফোন পাবা, বাট এই টাইমটা চলে গেলে আর পাবা না। তো কোথায় কোথায় সময় নষ্ট হচ্ছে এটা খুঁজে বের করো, নাম্বার 1। তারপরে কি? তারপর হচ্ছে ফোকাস অন টাইম ম্যানেজমেন্ট, যেটা বেশিরভাগ ফলাফল করে না। টাইম ওয়েস্টেজটা হয়তো হয়ে যায় অনেকের ক্ষেত্রে, টাইম ম্যানেজমেন্টটা জীবনও করে না। মানে তুমি যে মডেল টেস্ট পরীক্ষাগুলো কোচিং এ দিবা বা বাসায় দিবা, যেমনি দাও, টাইম ম্যানেজমেন্ট করবা। আমি টাইম ম্যানেজমেন্টের উপর তুমি কিভাবে উত্তর দাগাবা সেটার উপর আমি একটা ভিডিও আনবো নি, সমস্যা নেই, বাট আমি তোমাকে একটু বলি। তুমি 3টা ধাপে উত্তর দাগাবা। প্রথম ধাপটা সহজগুলো, মানে একদম সহজগুলা। দ্বিতীয় ধাপগুলো একটু চিন্তা করতে হবে, অ্যানালিটিক্যাল। এবং থার্ড স্টেপে কি বলতো, যেগুলো 50-50 চান্স আছে বা যেগুলো একটু চিন্তা করতে হবে, এগুলা। তো এটা তুমি একটু গুছায় টাইমের মধ্যে করবা। জাস্ট র্যান্ডম একটা মডেল টেস্ট দিলাম, গোল্লাপন করতে পারলাম না, লাস্টের কটা আন্ধা মেরে দিলাম, নো। এটা কোনো প্রপার কিন্তু টাইম ম্যানেজমেন্ট বলে না এটাকে, এটা গোছানো হইলো না। এতে কি সমস্যা হবে জানো? যদি তুমি টাইম ম্যানেজমেন্ট না করো, তোমার তখন ট্রেনিং চলতেছে, তুমি যদি এটা না করো তাহলে কি হবে? মেডিকেল ভর্তি পরীক্ষা হলে যে দেখবা তোমার ব্রেইনে কোনো প্রপার গোছানো টাইম নেই। তুমি দেখবে স্কুলে কিন্তু প্রত্যেকটা ক্লাসের জন্য একটা সময় দিয়ে দিত না? এই ক্লাসটা 45 মিনিট, তারপরে 5 মিনিট ব্রেক, আবার এই ক্লাসটা 45 মিনিট, কেন দিত? এই এটা আমাদের মাথার মধ্যে গেঁথে গেছিল না? এই ক্লাসটা শেষ হলে একটা বেল দিবে। সো সেম জিনিস আমরা এখানেও করবো। আমরা কি করবো? প্রত্যেকটা সেগমেন্টে পরীক্ষার সময় আমরা একদম ঘড়ি ধরে শুরু করছি। আচ্ছা, সহজগুলো দেখাইছি, আচ্ছা তারপর কঠিনগুলো একটু চিন্তা করে করে করলাম, 50-50 গুলো দেখলাম। মানে তুমি প্ল্যানে আগাচ্ছ, তোমার ব্রেনকে প্ল্যানে নিয়ে যাচ্ছ, ম্যানেজমেন্টের মাধ্যমে আগাচ্ছ, রাইট? না হলে আমি প্রত্যেক বছরই কমপ্লেনটা পাই, ভাইয়া কোশ্চিনটা যদি আমি শেষ পর্যন্ত দেখতে পারতাম তাহলে আমি আরো কিছু প্রশ্ন করতে পারতাম। ওই যে একটা ম্যাথ দেখছে, আটকে গেছে, ম্যাথ পড়াই যাবে না প্রথমে, কেন করবা তুমি ম্যাথ? এগুলো নিয়ে আমি পরে কথা বলবো না, এখন আমি বলতেছি না। তারপর কি? তারপর হচ্ছে ফোকাস অন ইউর রিয়াকশন, দ্যাটস ভেরি 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 ইম্পর্টেন্ট। এটা খুবই জরুরি। তুমি ট্রেনিং করতেছো, কিন্তু তুমি এখন ট্রেনিং করতেছো, তুমি একটা প্রশ্ন দেখছো, তোমার প্রশ্ন দেখে তোমার কিডনি ফুটা হয়ে গেছে, মানে প্রশ্নটা তুমি জীবনে পড়ো না কোনোদিন। তোমার ব্রেন কিভাবে রিয়াকশন দিচ্ছে ওই প্রশ্নটার উপর খেয়াল করো। তুমি নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করো, রাইট? তুমি ধরো, আমি তোমাকে একটা সহজ এক্সাম্পল দেবো, যে জীবনে প্রথমবার ভূত দেখছো, তোমার রিয়াকশন কেমন হবে? তুমি নিজেকে কতটুকু কন্ট্রোল করতে পারতেছো, রাইট? ভূতকে দেখে তুমি ভয় পাচ্ছ নাকি ভূতকে তুমি জুতা দিয়ে মারতে যাচ্ছ? দিস ইজ দ্য থিং, রাইট? তো তুমি তোমার কি করো, রিয়াকশনটাকে কন্ট্রোল করো। যে একটা প্রশ্ন কঠিন দেখলাম, আচ্ছা ওই প্রশ্নটাকে আমি কিভাবে ট্রিট করতেছি, আমার ব্রেন কি ওটার জন্য কতটুকু উথাল পাতাল হচ্ছে, বা ওইটার কারণে আমি কি সহজ প্রশ্ন ভুল করে ফেলতেছি? তুমি নিজেকে এটা এটাকে বলে নার্ভ কন্ট্রোল করা। তুমি নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করো, হবে কিন্তু এগুলো হবে। তোমরা যারা আমাদের মডেল ব্যাচের মধ্যে আসো বা যে কোনো জায়গায় আসো, আমার এখানেই হইতে হবে এমন না, তুমি যেখানেই আসো দেখবা কিছু প্রশ্ন কিন্তু বিদ্ঘুটে দেওয়া হয়, বা তুমি দেখবে একটু প্রশ্ন কেমন জানি কঠিন। এই প্রশ্নটা দেখার পর তুমি এটা ভাবিও না যে এটা পারি না, আমার জীবন শেষ। তুমি ভাবো এই প্রশ্নটার প্রতি আমার রিয়াকশনটা কেমন হচ্ছে, এটার কারণে কি আমার ওভারঅল পরীক্ষাটা খারাপ হচ্ছে, নাকি আমি স্টিল ট্রাই করতেছি আমার পরীক্ষার জন্য ভালো হয়। এটা না পারলে তো সমস্যা নেই, চিন্তা করো। আমি তোমাকে শুধু চিন্তা করতে বলতেছি, হ্যাঁ, আমি কিন্তু শুধু ওইগুলো বলে দিচ্ছি, বাকিটা তোমার। আচ্ছা, তারপরে কি? ট্রেন ইউর সেলফ ফর দ্য ওস্ট। ঠিক আছে, মানে তুমি কি করো ওর সিচুয়েশনের জন্য, মানে ধরো মেডিকেল ভর্তি পরীক্ষার কোশ্চিন জঘন্য রকমের কঠিন হয়েছে, ঠিক আছে, মানে তোমার অবস্থা খুবই খারাপ। সেই মুহূর্তে যে কোনো পরীক্ষা দেওয়ার সময় তোমার বেস্টটা দিয়ে বের করো। তোমরা অনেকেই দেখবা মডেল টেস্ট দেওয়ার সময় তোমরা অনেকেই করো, অনলাইনে তুমি ক্লিক ক্লিক একটু করে গুতা মারো না, তোমরা অনেকেই কাজটা করো। কি করো? দেখবা কোনো মতো ধরে বেটা পারি না কিছু, 14 মিনিটে ঠিক আছে দিয়ে দিলাম, 10 মিনিটে আনসার শেষ, যাক। এগুলো করবে না কখনো। যারা এরকম করবে তারা জীবনও চান্স পাবে না। আমি লিখে দিতে পারবো, লিখে দিব, জীবনও চান্স পাবে না। তো কি করব? নিয়ম হচ্ছে যে তুমি ওই কোশ্চেনের মধ্যে তোমার বেস্টটা কিভাবে বের করতে পারতেছো। মানে আমি তোমাকে আরো সহজ করে বুঝাই। মানে ধরো একটা কোশ্চেন তুমি পাইলা, এই কোশ্চেনটা মধ্যে পরীক্ষা দেওয়ার সময় তুমি তোমার বেস্টটা কিভাবে বের করতে পারতেছো, যে আমার দ্বারা এই কোশ্চেনে আমার ম্যাক্সিমাম চেষ্টা করে এই আউটপুটটা আনা সম্ভব। এখন তুমি দেখলা ভাই আমি সবকিছু করে আমার মার্কস আছে 40, তুমি বললা কি লাভ হলো ভাই? লাভ হয়েছে, কি লাভ হয়েছে জানো? তুমি তোমার সর্বোচ্চটা দেওয়ার প্র্যাকটিসটা করতে পারছো।
পরের পরীক্ষাতেও কিন্তু তুমি সেম ট্রাইটা করবা। তুমি তোমার ব্রেনটাকে সর্বোচ্চ পরিমাণ, বলেন একটা ইঞ্জিন ম্যাক্সিমাম ক্যাপাসিটিতে খাটতেছে, তুমি তোমার ইঞ্জিনকে কিন্তু সেম পরিমাণ খাটাইতে পারবা। এখন থেকে তুমি যদি কি করো, তাড়াহুড়া করে ভুগিঝুগি করে এমনি জাস্ট 10 20 30 40 বলে পূরণ করে দিয়ে চলে আসো, এতে কি হবে? তোমার ব্রেনের কিন্তু পারফেক্ট বা ওই যে বলে না ম্যাক্সিমাম ক্যাপাসিটি, এটা কিন্তু অর্জনই করতে পারতেছে না। মানে এই মেথডে সে কাজই করতে পারতেছে না, তুমি ওকে তো অপশনই দিতেছো না, তুমি তার আগে গেম শেষ করে দিচ্ছ কেন? তুমি তোমার কাছে প্রত্যেকটা পরীক্ষা চ্যালেঞ্জের মতো, তুমি ওইখান থেকে একদম ধরো কথা কথা তোমার এক্সামের জন্য টাইম দিছে অনলাইনে 45 মিনিট, বা তুমি বাড়িতে বসে থেকে পূরণ করতেছো 1 ঘন্টা, সেই সেকেন্ড পর্যন্ত তুমি ট্রাই করবো আমি একটা মার্ক কেমনে বাড়াবো, একটা নাম্বার হাফটা নাম্বার আমি কেমনে বাড়াবো, কিভাবে আমি বাড়াবো, এটা আমি চিন্তা করবো। আমি ছাড়বো কেন এত সহজে? ছাড়ার জন্য তো আসিনি। ও আচ্ছা, এখন করবো না, মেডিকেল ভর্তি পরীক্ষা হলে বসে থেকে আমার মাথার মধ্যে জাদু আসবে নাকি? আসবে না। এটা এভরিথিং ইজ অ্যাবাউট কি বলতো, ট্রেনিং। তুমি এখন ট্রেন করবা, তোমার ব্রেন ওই জায়গায় যে সেম আউটপুটটা দিবে। বুঝতে পেরেছো? আচ্ছা, গেল। তারপরে কি, ডোন্ট কম্পেয়ার, প্লিজ এই কাজটা কেউ করবা না। তুমি কখনোই আরেকজনের সাথে নিজেকে কম্পেয়ার করবে না, করিও না, এটা কোনো দরকারই নেই। কোনো কোচিং এর প্রশ্নের সাথে না, তুমি কোনো কারো নাম্বারের সাথে না, নিজের সাথে নিজেকে কম্পেয়ার করো। আগের দিন আমি 50 পাইছি, আজকে আমি 51 পাইছি, আলহামদুলিল্লাহ। কথা বুঝতে পেরেছো? তুমি যদি কম্পেয়ার করো, তোমার মধ্যে নেগেটিভিটি জন্মাবে, নাম্বার 1। নাম্বার 2, তুমি আগাইতে পারবা না। তোমার কাছে সবসময় মনে হবে তুমি নিচে, তুমি নিচে, তুমি নিচে, কিন্তু তুমি আসলে নিচে না, তুমি আগাচ্ছ, রাইট? বাট তোমার যে প্রোগ্রেস, সেটা কিন্তু দৃশ্যমান হবে না। তো তুমি কখনোই কারোর সাথে তুমি বলবো যে ভাই মেরিট লিস্ট, আরে 2 পয়সার দাম নেই মেরিট লিস্টের। বাচ্চারা পরীক্ষা দেখে দেখে পরীক্ষা দেয়, কত তোমাকে সিনারি বলবো, অনলাইনে বসে বসে বই দেখে দেখে পরীক্ষা দিচ্ছে, কোথাও চান্স পায় না। হ্যাঁ, বা ওই অফলাইনে বলবো, অফলাইনে তো দেখে না, অফলাইনে 4 বন্ধু একসাথে বসে 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 একদম বিন্দাস পরীক্ষা দিতেছে, কত নিবা তুমি? এরকম গড়াগড়ি খাইতে দেখছে মাটিতে, এরকম বাচ্চা আছে, ঠিক আছে? তো এগুলো তুমি গুনিও না, তুমি নিজে নিজের সাথে কম্পেয়ার করো যে আমি কতটুকু ইমপ্রুভ করতেছি, দিস ইজ দ্য থিং, রাইট? আর কি, আচ্ছা, অ্যাকচুয়াল ইভ্যালুয়েশন করো, এটা খুব জরুরি। একটা পরীক্ষা যখন দিবা, এরপর ইভ্যালুয়েশন, এই জিনিসটা খুব জরুরি। তুমি অ্যাসেসমেন্ট করো যে আমি এই এক্সামের মধ্যে 30টা প্রশ্ন ভুল করছি বা 40টা প্রশ্ন ভুল করছি, ওকে, কোনো সমস্যা নেই, ভুল করতেই পারে, মানুষ ভুল করে, তো কোনো সমস্যা নেই, এটা নিয়ে আমার ব্লেম করো না যে ভুল করছি আমার হবে না চান্স, নো। কোয়েশ্চেন হচ্ছে আমি ভুলটা কেন করছি, দিস ইজ দ্য রাইট ওয়াই, কেন ভুল করছি আমি, রাইট? এখন দেখবা কিছু প্রশ্ন তোমার আননোন, যেগুলো তুমি পারো না, জীবনে দেখো নাই, এগুলো নিয়ে টেনশন করিও না। কিছু প্রশ্ন আছে নোন, মানে যেগুলো তুমি জানো, কেন ভুল করছো এটা খুঁজে বের করো। তুমি কি প্রশ্ন ঠিক মতো পড়ো নাই, তুমি কি অপশন ঠিক মতো পড়ো নাই, নাকি তুমি প্যানিক করছো? এগুলোর প্রপার আনসার নিজের কাছে নিজে চাও, নিজের কাছে নিজে চাও যে আমি এটা কেন করছিলাম। তুমি দেখবা ওই মুহূর্তে তোমার ব্রেন, তুমি যদি অ্যান্সার গুলো নিজের কাছে ভ্যালিড ভাবে আনতে পারো না, যে এই বৈশিষ্ট্যটা তো আমি খেয়াল করি নাই, না না আমি তো ঠিক মতো বৈশিষ্ট্য খেয়াল করি না, আমাকে আরো মনোযোগী হইতে হবে, তোমার ব্রেন কিন্তু সতর্ক হবে। তুমি কিন্তু ব্রেনকে আঙ্গুল দিয়ে দেখাই দিচ্ছ, এই দেখ তুই এই কারণে জানা প্রশ্নটা পারিস নাই, তুই এই কারণে এটা পারিস নাই, বা তুই রিভিশন দেওয়ার সময় এটা দেখিস নাই, কারণে পারিস নাই। তো তোমাকে এগুলো ক্লিয়ার করতে হবে। জাস্ট পরীক্ষা দিলাম, র্যান্ডম নাম্বার পেলাম, ঠিক আছে বাই, আবার নতুন পরীক্ষা, নো, ক্লিয়ার করো, অ্যাকচুয়াল অ্যাসেসমেন্ট যেটা সেটা করো। আমার কেন এরকম হইলো, কোথায় সমস্যা হলো, কোন প্রশ্ন, দেখবা কিছু প্রশ্ন তুমি পারোই না, একটা জিকে দিছে জীবনে তুমি শোনো নেই, ওকে, এটা আমার নতুন জিনিস ছিল, আমি পারিনি, মেডিকেল এরকম আসবে, সো হোয়াট। আচ্ছা, তারপরে কি, মেক এ গ্রাফ, এটা খুব জরুরি, আমি নিজে করতাম, এটা খুবই জরুরি। সেটা হচ্ছে তুমি একটু মানে ট্রাই করবে একটা গ্রাফ করার, মোটামুটি যে একদিন ধরো এরকম নর্মালি 50 থাকে, 50 ধরো একটা 60, এটা একটা 70, এটা ধরো একটা 80, তারপর এটা ধরো 90, আর এটা ধরো 100, এরকম একটা গ্রাফ, ঠিক আছে? তো চেষ্টা করবো মোটামুটি যে আচ্ছা 60 পেলাম তার মানে এইটা, আর 70 পাইছি তার মানে এটা, আচ্ছা একদিন আমরা 50 পেয়ে গেছি, এটা আমার গ্রাফটা এরকম যাচ্ছে, কোনো সমস্যা নেই। কিন্তু তাহলে হবে কি, তুমি তোমার ইমপ্রুভমেন্টটা বা তুমি যে নিচে নামতেছো এটাও তুমি দেখতে পাবো। দেখো, এটাকে আমি আবার বলছি, সিরিয়াস হিসেবে নিও, তুমি শুধু দেখো কি হচ্ছে, তুমি শুধু দেখো যে তোমার গ্রাফটা কেমন যাচ্ছে, কিভাবে যাচ্ছে, কতটুকু যাচ্ছে, তুমি একটু খেয়াল করো। আচ্ছা, এটা বুঝতে পেরেছো? আচ্ছা, এরপর কি, এরপর হচ্ছে যে অলওয়েজ মেক এ প্ল্যান, এটা খুব জরুরি ভাই। তুমি কিন্তু এই মডেল টেস্ট দেওয়ার সময় টাইম ম্যানেজমেন্ট করতে যায়, তুমি এক্সাম দিতে যায়, তুমি হচ্ছে পড়তে যে, মানে প্রত্যেকটা মুহূর্তে একটা বিশাল বড় বড় থাপ্পড় খাবা, মানে বাধা খাবা, মানে একদম বলে না উল্টায় পড়ে যাবা, উঠে দাঁড়াবা, ইয়েস আই হ্যাভ এ প্ল্যান, নেক্সট প্ল্যান আমার কাছে আবার আছে, মানে তুমি উঠার পরে বলবা ওকে সমস্যা নাই, যা হয়েছে হয়েছে, বাদ, আবার শুরু করতেছি, নেক্সট প্ল্যান। মানে অলওয়েজ মেক এ প্ল্যান, ঠিক আছে শেষ, আগেরটা ধ্বংস হয়ে গেছে, প্ল্যান কিচ্ছু হয়নি, শুরু করছিলাম 100টা দিয়ে, আমার 50টা হয়েছে, বাকিগুলো হয়নি, বাই, আবার নতুন করে শুরু করো। মানে প্ল্যান যখনই তুমি করবো তখন তুমি রুটে থাকবা, রেল লাইনের মধ্যে থাকবা, নাহলে তুমি রেল লাইন থেকে ছিটকে যাবা। তো সবসময় প্ল্যান করো, ওটা ইমপ্লিমেন্ট করার ট্রাই করো। মানে রেজাল্ট ভালো হলেই প্ল্যান করবো, খারাপ হলে প্ল্যান করবো, নো, অলওয়েজ প্ল্যান করো, অলওয়েজ রুটিং করো, ওই অনুযায়ী আঁকাও। আচ্ছা আচ্ছা, লাস্ট, অলওয়েজ বি কনফিডেন্ট।
অলওয়েজ বি কনফিডেন্ট, এটা খুব জরুরি। মডেল টেস্টের সময় এটা খুবই খুবই খুবই, যে 50 পাইতেছো তারেও বলতেছে ভাই কনফিডেন্ট থাকো। আর 20টা নাম্বার পাইলে 25টা নাম্বার পেলে চান্সও পেয়ে যেতে পারো, 75 তো 70-75 তো চান্স হয়ে যায়, ঠিক আছে? কেন বলতেছি অলওয়েজ বি কনফিডেন্ট? হ্যাঁ, আরেকটা লাইন লিখছি, খেয়াল করছো কেউ? সেটা কি বলতো? সব কিন্তু এক্সামে আসবে। যেই প্রশ্ন না পাইলে তুমি বলতেছো আমার জীবনে সব শেষ, এক্সামে নাও আসতে পারে। যেটা পারো ওইটাই আসতে পারে, রিভিশনের অভাবে ওইটা নাও পারতে পারো। তাহলে তুমি এখনই কিভাবে ডিসিশন নিচ্ছ যে তুমি চান্স পাবে না? কে বলছে তোমাকে? অলওয়েজ বি কনফিডেন্ট, কনফিডেন্ট থাকো। কনফিডেন্স তুমি থাকতেছো না, 100 কনফিডেন্স, ঠিক আছে? 50 পেয়েছি তো কি হয়েছে, সমস্যা নেই তো। আর 20টা নাম্বার 25টা তুলে ফেলবো বেটা, কোনো সমস্যা নেই, রাইট? বাট ওই যে বললাম, পড়াশোনার যে বাকি ধাপগুলো এগুলো পালন করো আর কনফিডেন্ট থাকো। আর তুমি চাই করো কমন জিনিসগুলো বারবার বারবার লুপের মধ্যে দিয়ে আগানো, ঠিক আছে? সো এই হচ্ছে পুরাপুরি মডেল টেস্টের একদম ব্রেকডাউন প্ল্যান এবং লজিক্যাল প্ল্যান, কোনো ফালতু আলতু ফালতু মোটিভেশন না। আমি একদম গুছায় বলার চেষ্টা করছি। আমি জানি না আমাদের ভিডিওটা কতটুকু কাজে লাগছে। যদি কাজে লেগে থাকে আমার জন্য দোয়া করবা, আর ভিডিওতে একটা লাইক দিয়ে দিবা। আর কি ধরনের ভিডিও তোমরা চাও আমাকে অবশ্যই জানাবা। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।